প্রিয় শিক্ষার্থী, এবারে ৫ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি আমরা দেখব। দেখুন, ৫ নম্বরে আমাদের দেওয়া ছিল যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এরপরে দেওয়া ছিল দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, এবং তৃতীয় অপশনটি ছিল পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানে বলা হয়েছিল কোনটি সঠিক। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক। তাহলে আসুন আমরা দেখি যে এখানে প্রশ্নটা দেওয়া আছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার বর্গ, বিজোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটি কি হয়, বিজোড় সংখ্যা হবে কিনা। তো দেখুন, আমরা যদি ধরে নিই যে বিজোড় সংখ্যা, ধরুন 2n একটি জোড় সংখ্যা, কারণ n যদি যে কোনো একটি সংখ্যা হয়, n কে যদি আমরা যে কোনো একটি সংখ্যা বিবেচনা করি তাহলে 2n টি একটি জোড় সংখ্যা হবে। কারণ n এর মানটা যদি স্বাভাবিক সংখ্যা হিসেবে কল্পনা করি, জোড় বা বিজোড় যেটাই হোক না কেন, তার সাথে যদি আমরা 2 কে গুণ করি তাহলে সেটার মান কি হবে, জোড় সংখ্যা হবে। কারণ আমরা জানি একটি জোড় সংখ্যার সঙ্গে আরেকটি জোড় বা বিজোড় সংখ্যাকে গুণ করলে সেটি জোড় সংখ্যা হয়। তাহলে 2n যদি একটি জোড় সংখ্যা হয় তাহলে এটার সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে এটি কিন্তু সবসময়ই একটি বিজোড় সংখ্যা হবে, এবং এই বিজোড় সংখ্যাকে বর্গ করলে কি হবে, এটি একটি বিজোড় সংখ্যা হবে। কিভাবে? দেখুন, এটাকে যদি আমরা বর্গ করি, এই বিজোড় সংখ্যাকে আমরা স্কোয়ার করলাম, তাহলে এর ভ্যালুটা আসতেছে যে a প্লাস বি হোল স্কোয়ার। এখানে আমরা যদি 2n কে a মনে করি এবং 1 কে b মনে করি তাহলে হবে a প্লাস বি হোল স্কোয়ার, এবং a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, যে আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি এক্সপানশন করি এরকম পাবো। তো এখন আমরা কি পাচ্ছি, দেখুন 2n এর উপরে স্কোয়ার হলে এখানে কি হবে, 2 এর উপরে স্কোয়ার হলে 4, এবং n এর উপরে স্কোয়ার হলে n স্কোয়ার। এবং দেখুন এখানে 2 দুগুণ 4, এবং 4 এর সঙ্গে 1 গুণ করলে 4n, প্লাস 1 এর উপরে স্কোয়ার হলে এর ভ্যালু হবে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1। এই দুটি পদের মধ্যে থেকে আমরা 4n কমন নিব। দেখুন দুটোর মধ্যেই 4 আছে এবং n আছে, সো আমরা এখান থেকে 4n কে কমন নিলাম। 4n কে কমন নিলে আমরা পাবো n প্লাস এখানে 1, কারণ 4n স্কোয়ার থেকে 4 চলে গেছে, n স্কোয়ার থেকে n চলে গেছে, তাহলে থাকবে n, প্লাস এখানে দেখুন 4n পুরোটাই চলে গেছে, তাহলে থাকবে কত, শুধু 1। তো বন্ধুরা, n প্লাস 1 এবং প্লাস 1 লিখলাম। এখন দেখো যে এখানে আমরা পাচ্ছি কি 4n ইন্টু n প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে আমরা যদি n কে যদি আমরা জোড় বা বিজোড় যাই ধরি না কেন, n যদি জোড় হয় তাহলে এখানে n ইন্টু n প্লাস 1টা কিন্তু জোড় সংখ্যাই হবে। কারণ n যদি জোড় হয় তাহলে এটা হবে জোড়ের পরের সংখ্যা, দ্যাট ইজ বিজোড় সংখ্যা। তাহলে জোড় এবং বিজোড় কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে জোড় এবং বিজোড়কে গুণ করলে এটা কি হবে, অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। কারণ দেখো 2 একটি জোড় সংখ্যা, 3 একটি বিজোড় সংখ্যা, জোড় এবং বিজোড় গুণ করলে 3 দুগুণ 6। এবার যদি আমরা জোড় সংখ্যার সঙ্গে আরেকটি বিজোড় সংখ্যা নেই, ধরো 2 গুণন 5, তাহলে কি হবে, 5 দুগুণ 10। দেখো একটি জোড় সংখ্যার সঙ্গে একটি বিজোড় সংখ্যা গুণ করলে সবসময় কি হয়, জোড় সংখ্যা আসে। এখন যদি আমরা অন্যটা ভাবি যে nটাই যদি বিজোড় হয় এবং n প্লাস 1টা তাহলে জোড় হবে, কারণ জোড়ের পরের সংখ্যা হচ্ছে বিজোড়। তাহলে বন্ধুরা এখানেও জোড় এবং বিজোড় গুণ করলে আমরা আবারও কি পাবো, জোড় সংখ্যাই পাবো। তাহলে n ইন্টু n প্লাস 1 এর মান যদি জোড় হয় তার সঙ্গে এই 4 গুণ করলে সেটাও একটা জোড় সংখ্যা, দ্যাট ইজ এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে জোড়, এবং সেই জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে সেটা কি হবে, বিজোড়। দ্যাট ইজ আমাদের যে বিজোড় সংখ্যা ছিল তার বর্গ করলে আমরা ভ্যালুটা পেলাম কি, বিজোড় সংখ্যা। সো এটা কিন্তু একটি প্রতিজ্ঞা আছে, সেই প্রতিজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তার মানে 1 নম্বর অপশনটি সঠিক। এবারে আমরা 2 নম্বর অপশনটি ভাববো। 2 নম্বর অপশনটিতে দেখো লেখা আছে যে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা যদি বলি যে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক, তাহলে দুইটি জোড় সংখ্যাকে আমরা গুণ করব। ধরো দুইটি জোড় সংখ্যা কেমন, যে একটি জোড় সংখ্যা আমরা ধরে নিলাম 2n, তাহলে ঠিক এর পরের জোড় সংখ্যাটি কি হবে, 2n প্লাস 2, অর্থাৎ জোড় সংখ্যার সঙ্গে এই জোড় সংখ্যার সঙ্গে আরো 2 যোগ করলে তাহলে পরবর্তী জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে এর ভ্যালুটা কি আসবে, এর ভ্যালুটা আসবে কি, এর দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। আগে দেখি এদের গুণফলটা কি হয়। তাহলে গুণফল যদি হয় আমরা গুণ করলে পাবো, দেখো এখানে 2n এবং 2n গুণ করলে 4n স্কোয়ার, প্লাস এখানে 2 দুগুণ 4n, ঠিক আগেরটার মতোই কিন্তু পাওয়া গেল। তাহলে 4n স্কোয়ার প্লাস 4n, তো এখানে আমরা যদি 4n কে কমন নিই তাহলে আমরা পাবো n ইন্টু n, 4n ইন্টু n প্লাস 1।
অর্থাৎ এখান থেকে 4n এবং এখান থেকে 4n কমন নিলে এখানে থাকে n এবং এখানে থাকে 1। সো বন্ধুরা এখানে কিন্তু আবারও দেখতে পাচ্ছি এনটাকে আমরা যদি স্বাভাবিক সংখ্যায় বিবেচনা করি তাহলে এন যদি জোড় হয় তাহলে n+1 হবে বিজোড়, অর্থাৎ এই দুটি সংখ্যার গুণফল সবসময়ই জোড়। তাহলে জোড় সংখ্যার সাথে 4 গুণ করা আছে, 4 একটি জোড় সংখ্যা, তাহলে এদের গুণফল কি হবে? জোড় সংখ্যা। তো বন্ধুরা এই জোড় সংখ্যার সঙ্গে আমরা যে সংখ্যাই গুণ করি না কেন স্বাভাবিক সংখ্যা হিসেবে 1 2 3 4, তাহলে সেটা কি একটি জোড় সংখ্যা হবে। দ্যাট ইজ এই সংখ্যাটির গুণিতক মানে কি এর সাথে স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা গুণ করতে পারি 1 2 3 4 এভাবে। যেহেতু এটি একটি জোড় সংখ্যা তাহলে জোড় সংখ্যার সঙ্গে আমরা জোড় বা বিজোড় যাই গুণ করি না কেন তাহলে তার ভ্যালুটি কি আসবে? জোড় সংখ্যা আসবে। সো আমরা দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতককে জোড় সংখ্যা, এটা আমরা প্রমাণ করলাম। সো আমরা বলতে পারি যে দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক হচ্ছে জোড় সংখ্যা, তার মানে আমাদের 2 নম্বর অপশনটিও সঠিক। এবারে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। বন্ধুরা আমরা এর আগে আলোচনাতে দেখেছিলাম যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে যে অপশনটি দেওয়া আছে মূলদ সংখ্যা বলা আছে, তাহলে ডেফিনেটলি এই অপশনটি সঠিক নয়। তার মানে 1 এবং 2 নম্বর অপশনটি সঠিক। তাহলে আমরা দেখব কোন অপশনে 1 এবং 2 আছে। আমরা লক্ষ্য করি ক নম্বরে আছে 1 এবং 2। সো এই প্রশ্নের জন্য ক নম্বরটা সঠিক উত্তর। এবারে 6 নম্বর প্রশ্নের উত্তর দেখুন। 6 নম্বরে বলা আছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তাহলে বন্ধুরা আমরা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বিবেচনা করব। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কেমন, যে ধরো প্রথম সংখ্যাটি হচ্ছে x। ক্রমিক মানে কি একটার পর একটা সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয় তাহলে তার পরের সংখ্যাটার সাথে 1 বেশি হবে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে x+1 এবং তারপরের সংখ্যাটি হবে আরো 1 বেশি, দ্যাট ইজ এটা হবে x+2। তাহলে 3টি ক্রমিক সংখ্যা কিন্তু আমরা পেলাম x, x+1 এবং x+2। এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে অবশ্যই আমরা পাবো কি যে একটি 2 দ্বারা বিভাজ্য পাবো, মানে একটি জোড় পাবো এবং কমপক্ষে একটি বিজোড় পাবো। যদি আমরা একটি জোড় পাই তাহলে 2টি বিজোড় পাবো এবং যদি 2টি জোড় পাই তাহলে একটি বিজোড় পাবো। কেমন? যেমন ধরো যে আমরা পাশাপাশি 3টি সংখ্যা নিলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 4, কিংবা একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4 এবং একটা হচ্ছে 5। লক্ষ্য করি এখানে যদি 2টি জোড় সংখ্যা হয় তাহলে একটি হবে বিজোড় সংখ্যা বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আগে আমরা ভাবি যে কি এখানে 2টি যদি জোড় সংখ্যা হয় তাহলে একটি হচ্ছে বিজোড় সংখ্যা। আবার এখানে লক্ষ্য করি যে 2টি যদি বিজোড় হয় তাহলে একটি হবে জোড় সংখ্যা। তো ডেফিনেটলি এর মধ্যে একটা জোড় সংখ্যা আছে এবং একটা বিজোড় সংখ্যা আছে। আর আমরা জানি যে পাশাপাশি ক্রমিক 3টি সংখ্যার মধ্যে কমপক্ষে একটি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকে। যেমন ধরো এখানে 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, আবার এখানেও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। যদি আমরা এরপরের সংখ্যাগুলো গ্রহণ করি, ধরো 5, 6 এবং 7, তাহলে দেখো এখানে কিন্তু 6কে আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হিসেবে পাবো। আবার যদি আমরা 7, 8 এবং 9 ক্রমিক সংখ্যা হিসেবে গ্রহণ করি তাহলে দেখো এখানে কিন্তু 9 আবার 3 দ্বারা বিভাজ্য হবে এবং এদের মধ্যে কিন্তু একটা করে জোড় সংখ্যা অবশ্যই পাওয়া যাবে। সো লক্ষ্য করি যে এই সংখ্যাগুলো পাশাপাশি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে একটি সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, দ্যাট ইজ জোড় সংখ্যা, এবং একটি সংখ্যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে পাশাপাশি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে কমপক্ষে একটি সংখ্যা হচ্ছে পাওয়া যাবে যেটা 2 দ্বারা বিভাজ্য এবং একটি পাওয়া যাবে 3 দ্বারা বিভাজ্য। তাহলে কমপক্ষে সেই সংখ্যাটি কত হচ্ছে 3 গুণন 2 মানে হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হবে। সো এই পাশাপাশি 3টি সংখ্যার মধ্যে একটি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে এবং একটি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে, যে কারণে কি হবে যে এটা 3 দুগুণ 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন অপশন আছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। দেখতেই পাচ্ছি যে সর্বদাই 6 দ্বারা বিভাজ্য হবে। সো আমাদের অপশন খ নাম্বারটা সঠিক। আশা করি এই বিষয়টি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই, যে এখানে কমপক্ষে 6 দ্বারা বিভাজ্য। আমরা যে সংখ্যাই নেই না কেন তার মধ্যে কমপক্ষে একটি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে এবং একটি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য যদি আমরা কম্বাইন করি তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। এবারে 7 নম্বর প্রশ্নটি আমরা দেখব। 7 নম্বরে বলা আছে যে a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা?
এখানে বলা হচ্ছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, মানে পাশাপাশি জোড় সংখ্যা। এ এবং বি, এ একটা জোড় সংখ্যা, বিও একটা জোড় সংখ্যা। তাহলে এ এবং বি যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? তো বন্ধুরা আমরা জানি যে দুইটি জোড় সংখ্যা গুণ করলে আমরা কি পাই? জোড় গুণন জোড়। তাহলে কিন্তু আমরা জোড় পাই। জোড় গুণন জোড় মানে হচ্ছে জোড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা। দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? তো জোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা গুণ করলে আমরা অবশ্যই একটা কি সংখ্যা পাবো? জোড় সংখ্যা পাবো। তো এখানে লক্ষ্য করি 2 গুণন 4 দুইটি জোড় সংখ্যা, বা 4 গুণন 6 জোড় সংখ্যা, 6 গুণন 8 দুইটি জোড় সংখ্যা। দেখো যে 4 দুকানো 8, আবার 4 6 24, আবার দেখো 6 8 48। সো এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুইটি জোড় সংখ্যাকে গুণ করলে তার ভ্যালুটা একটা জোড় সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনটা আছে এ স্কয়ার। এ স্কয়ার, এ যেহেতু জোড় সংখ্যা, বলা আছে এ এবং বি জোড় সংখ্যা, তাহলে এ কিন্তু জোড় সংখ্যা। তাহলে এ যদি জোড় সংখ্যা হয় তাহলে এর সঙ্গে আবারও এ গুণ করব। তাহলে জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করলে কি হবে? জোড় পাওয়া যাবে। তো আমাদের বলা হয়েছিল কিন্তু বিজোড়, তার মানে এ স্কয়ারের ভ্যালুটা আমরা জোড় পেয়েছি, এটা সঠিক নয়। এবারে যদি বি স্কয়ার ভাবি তাহলে বি স্কয়ার মানে আমরা লিখতে পাচ্ছি যে বি গুণন বি। দেখো বিও কিন্তু জোড় সংখ্যা ছিল, তাহলে জোড়ের সঙ্গে জোড় গুণ করলে এখানেও জোড় আসবে। সো 2 নাম্বারটিও মানে খ নাম্বারটিও সঠিক নয়। তাহলে এবারে দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস 1। দেখো এ স্কয়ার মানে কিন্তু আমরা পেয়েছিলাম এ ইন্টু এ, দ্যাট ইজ এটা হচ্ছে জোড় সংখ্যা। এ স্কয়ারের ভ্যালুটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এ স্কয়ার প্লাস 1 মানে কি হবে? এই জোড়ের সঙ্গে একটা 1 যোগ হবে, আর জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ হওয়া মানেই হচ্ছে সেটা বিজোড় সংখ্যা। সো আমরা কিন্তু আমাদের অপশনটা পেয়ে গেছি, অর্থাৎ এ স্কয়ারটা হচ্ছে জোড় সংখ্যা যোগ 1, তাহলে এটা হলো বিজোড় সংখ্যা। সো এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এ স্কয়ার প্লাস 1টা হচ্ছে বিজোড় সংখ্যা। এখন দেখো এটা কেন হলো না? বি স্কয়ার, বি স্কয়ার মানে তো জোড়, আর জোড়ের সঙ্গে দেখো আরেকটা জোড় সংখ্যা যোগ করা আছে। তো জোড়ের সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে সেটাও জোড় সংখ্যা হয়। তার মানে আমরা পেলাম এ স্কয়ার জোড় সংখ্যা, বি স্কয়ার জোড় সংখ্যা এবং বি স্কয়ার প্লাস 2 ও জোড় সংখ্যা। কেবলমাত্র এ স্কয়ার প্লাস 1টাই হচ্ছে বিজোড় সংখ্যা। এবারে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা আছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো বন্ধুরা, এখানে বলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কত যোগ করতে হবে। ফলাফলটা কি আসবে? আমাদের কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কত যোগ করতে হবে? যোগ করলে কি হবে? একটা পূর্ণবর্গ হবে। একটা পূর্ণবর্গ মানে কি? একটা রাশি আসবে, তার উপরে কি হবে? একটা স্কয়ার হবে, দ্যাট ইজ এটাকে আমরা বলবো তখন পূর্ণবর্গ। তাহলে এটাকে এইরকম পূর্ণবর্গ বানাতে চাইলে আমাদেরকে কি করতে হবে? দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে বুঝতে পারছি যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সো বন্ধুরা, আমরা যদি এই মাইনাস 2ab-টাকে এখান থেকে ভ্যানিশ করে দিতে পারি তাহলে কিন্তু এইটুকু পূর্ণবর্গ হয়ে যাবে। শুধু এই মাইনাস 2ab-টাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য কি যোগ করা লাগবে? দেখো মাইনাস 2ab-এর উল্টাটা প্লাস 2ab যোগ করতে হবে। তাহলে মাইনাস 2ab-এর সঙ্গে আমরা কি যোগ করলাম? প্লাস 2ab যোগ করলাম। যোগ করলে কি হলো? এটা কেটে গেল, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল, দ্যাট ইজ এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? এখানে যে এই রাশির অংশটুকু ছিল এইটুকু, তার সাথে আমরা কি করলাম? অতিরিক্ত প্লাস 2ab-কে যোগ করে দিয়েছি। তার মানে এখানে আমরা কোন অংশটুকু যোগ করলাম? 2ab। দেখো এখানে আমাদের কোন অপশনটাতে 2ab আছে? এই 2ab। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, সেটা হচ্ছে বলা হতে পারে যে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল, আমরা এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কিন্তু দুইটা, যদি ভিতরে প্লাস হয় তাহলে বাইরে মাইনাস হয়। তাহলে এবার আমরা যদি ভিতরে মাইনাস নেই তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab হবে। দেখো এখনো কিন্তু পূর্ণবর্গ তৈরি করা যাবে। কখন? যেহেতু প্লাস 2ab আছে, তাহলে আমরা এখানে মাইনাস 2ab করব। অর্থাৎ এই যে পুরো রাশিটা ছিল, এই রাশি থেকে আমাদের 2ab মাইনাস করলেই কিন্তু সেটা কি হয়ে যাবে? একটা পূর্ণবর্গ হয়ে যাবে। সো
আমাদের যেহেতু এখানে বিয়োগ করার কথা বলা নাই, এখানে যোগ করার কথা বলা ছিল, সো আমরা ভিতরে প্লাস দিয়ে বাইরে মাইনাস নিলে কি হবে, প্লাস টু এবি, এবং সেক্ষেত্রে আমাদেরকে মাইনাস টু এবির সঙ্গে আমাদের প্লাস টু এবি যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে।